শুরু করছি বাংলা বলছি। ইতিমধ্যে জল্পনা কল্পনা চলছে যে ফেব্রুয়ারির শেষেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে কিনা। চর্চা চলছে যে এবার ক দফায় ভোট। কেউ বলছেন যে 3 দফায়, সর্বোচ্চ 3 দফায় ভোট হতে পারে। আবার কমিশন সূত্রে এমনও খবর ভাসছে যে 1 দফাতেও ভোট হতে পারে। এই সমস্ত জল্পনার মধ্যেই আমরা দেখলাম যে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সেখানেও যে রাজনৈতিক চাপানুতর সেটা থামলো না। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে মনীষীদের এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে হেনে ফেলার প্রবণতা সেটা কার্যত একটা অভ্যাসে পর্যবসিত হয়েছে। ব্যতিক্রম হলো না 12ই জানুয়ারিও। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি, বিজেপির তরফ থেকে শতরূপা এবং কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা চোখ রাখবো প্রতিবেদনে। বিধানসভা ভোটের আগে বিবেকানন্দের জন্মদিনেও তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। সকাল থেকে দুপুর শীতের দিনে তাওয়া গরম রাজনীতির। এদিন দুপুরে স্বামীজির জন্মভিটেতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে শ্রদ্ধা অর্পণ করেন। তবে সকালেই শুরু হয়ে যায় মনীষী কেন্দ্রিক রাজনীতি। এক্স হ্যান্ডেলে ভেদাভেদের রাজনীতির কথা তুলে আনেন অভিষেক। মুখ্যমন্ত্রীও লেখেন, স্বামীজির সর্বধর্ম সমন্বয়ের পথেই আমাদের পাথেয়। তবে স্বামীজির বাড়িতে এসে বিবেকানন্দকে একজন হিন্দু সন্ন্যাসী বলেই তুলে ধরতে চান শুভেন্দু অধিকারী। স্বামীজির বাড়ির সামনে অভিষেকের ছবি লাগানো স্বাগত যুবরাজ লেখা পোস্টার নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেন। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। শুভেন্দু যখন সিমলা স্ট্রিটে হাজির তখন সেখানে ছিলেন মন্ত্রী শশী পাজাও। পারস্পরিক শুভেচ্ছা জানালেও রাজনৈতিক জবাব দিতে দ্বিধা করেননি শশী। জনপ্রিয় নেতৃত্ব থাকে, চোখে ফলোয়ার্সরা থাকে, এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, তাতে তার কষ্ট হচ্ছে কেন? রাজনৈতিক আক্রমণে না গিয়েও কলকাতার দুর্দশার প্রসঙ্গ তুলে ধরতে চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন, যিনি ভারতীয় অস্মিতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানতাকে পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। আজকে সেই কলকাতা, সেই সিমলা স্ট্রিট, সেখানের রাস্তায় কান পাতলে দেখা যাচ্ছে কলকাতা কষ্ট পাচ্ছে, কলকাতাও কষ্ট পেতে পারে। রাজনীতি করার জন্য যে ধর্ম নয়, চেতলা থেকে স্বামীজির সেই বাণী মনে করিয়ে দিতে চেয়েছেন ফেরাদ হাকিম। যে যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানলো না। রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না। রাজনীতি করার জন্য ধর্ম নয়, ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য। কর্ম হচ্ছে রাজনীতির জন্য। তুমি কর্ম করো, মানুষের সেবা করো, সেটাই রাজনীতি। স্বামীজির বাণী তুলে ধরার পাশাপাশি একে অপরকে ভিড়তে চেয়েই বাংলার রাজনীতির মাঠে স্মরণ করা হলো বিবেকানন্দকে। তবে এখানেই উঠে আসছে বিজেপির বিরুদ্ধে বাংলার মনীষীদের অপমানের প্রসঙ্গ। দিল্লির সংসদ থেকে কলকাতার রাজপথ, বাঙালি মনীষীদের ছবি নিয়ে বারবার মুখর হয়েছে তৃণমূল। রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলা থেকে বঙ্কিমদা প্রসঙ্গ যেভাবে সামনে তুলে এনেছে রাজ্যের শাসক দল, তাতে গত বছর থেকে স্পষ্ট হয়ে গেছে এবারের ভোটে তৃণমূলের বাজি বাংলা ও বাঙালি। তবে বিজেপিও বারবার মনে করিয়ে দিতে চেয়েছে, বাংলা যেভাবে একসময় সারা দেশে নবজাগরণের আলো ছড়িয়ে দিয়েছিল, সেই বাংলাকেই ফেরত আনতে বদ্ধপরিকর তারা। পিছিয়ে পড়া বাংলা স্লোগান হাতিয়ার করে তারা বিততে চেয়েছে মমতা সরকারকে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলা এসে এখানকার মনীষীদেরই স্মরণ করেছেন তারা। তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন ঘিরে নতুন করে সামনে এলো সেই আকচা আকচি। কলকাতা টিভি।
কৃষাণুর কাছে শুরুতে আসি। কৃষাণু, মনীষীদের নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি আমরা সাম্প্রতিক অতীতে দেখতে দেখতে আমাদের চোখ প্রায় সয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেখানে একদিকে শুভেন্দু অধিকারীদের সেখানে যাওয়া এবং তাদের বক্তব্য, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী বলছেন যে যুবরাজ একজনই, তিনি স্বামী বিবেকানন্দ। দেখো, প্রথম কথা হচ্ছে যে মানে যেন তেন প্রকারেণ রাজনীতি করতে হবে, ইস্যু নেই, উন্নয়নের কথা বলতে পারবো না, রাজ্যে উন্নয়নশীল কোনো আঙুল তুলে দেখাতে পারবো না, কোথায় খামতি আছে, কিন্তু আমাকে রাজনীতিটা তো করতে হবে, সেই মানসিকতার তো কোনো উত্তর হয় না। তো ওনারা করেছে, আমরা গান গেয়েছি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, তো সেনাপতি বিবেকানন্দ। তার মানে কি অন্য কাউকে কেউ যদি সেনাপতি আখ্যা দেয় বা ভারতীয় সেনাবাহিনীতে কাউকে সেনাপতি আখ্যা দিয়ে থাকে বা রাজনৈতিকভাবে কেউ কাউকে সেনাপতি আখ্যা দিয়ে থাকে, সেটা কি ছোট করা বড় করা বিষয়? সেটা আলাদা প্রেক্ষিতে, আলাদা আঙ্গিকে। ওনার স্মৃতি বিজড়িত যে ভবন, ওনার যে বাসভবন, সেখানে যুবরাজ অভিষেকের পোস্টার, সেটাকে কে লিখেছে, কে দিয়েছে? কোনো পার্টি কর্মী তার উচ্ছ্বাসে সে দিয়েছে, সেটা কি দল বলেছে নাকি এটা দলীয় কোনো কর্মসূচি? রাখতেই পারে। রামের হাত ধরে মন্দিরে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী, বিজেপির নেতারা প্রকাশ করেছিল, ক্ষমা চেয়েছে। আমরা তো বলেছি যে এটা কোনো দলীয় কর্মী করে থাকবে, তার আবেগ থেকে করেছে, আমাদের কোনো এন্ডোর্সমেন্ট নেই। কিন্তু রামকে নরেন্দ্র মোদীর সাথে একাত্ম করে যে অসভ্যতামিটা গত 2 বছর ধরে বিজেপিকে দেখলাম, একজনও ক্ষমা চেয়েছে। মা দুর্গার কোনো পরিবার পরিচিতি নেই, মা দুর্গার বাবা মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, এটা দিলীপ ঘোষ বলেছে, ক্ষমা চেয়েছে, বিজেপি তাকে সেন্সার করেছে। এই অসভ্যতামিগুলো তো বিজেপি করে থাকে। তো মনীষীদের নিয়ে, আরে বাংলায় ভোট, ওই জন্য একজনকে সারা ভারত জুড়ে রবীন্দ্রনাথ সেজে ঘুরতে দেখেছি। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন না, দেশের প্রধানমন্ত্রী আমরা হারিয়ে ফেলেছিলাম সেই বোধ বুদ্ধি। তো সুতরাং রাজনীতিতে মনীষীদের অপব্যবহার আর ব্যবহার দুটোই হয়। বিজেপি অপব্যবহার করে, আমরা তাদের থেকে অনুপ্রাণিত হই। আর যাদের রাজনীতির কোনো ইস্যু নেই, যাদের উন্নয়নের মডেল নেই, 19টি রাজ্যে সরকার করেও তারা দেখাতে পারছে না যে আমরা এই উন্নয়ন গড়ে তুলেছি, চোখে আঙুল দিয়ে না দলকে দেখাতে পারছে, আমার দলকে, না মানুষকে কাছে, তাদের কাছে এই ছেঁদো যুক্তিই থাকবে। দিনের শেষে আবার বলে থাকে সব মনীষী আমাদের কাছে প্রণম্য, বিজেপির কাছে তারা হচ্ছে রাজনৈতিক পণ্য। শতরূপা, যেটা বিজেপির অন্তরেও যেটা বারংবার অস্বস্তির উদ্রেক করেছে, আমরা দেখেছি যে সেই 2019-এর শেষ দফা ভোটের আগে যখন অমিত শাহ র্যালি করছেন উত্তর কলকাতায়, সেই সময় বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তোমাদের বিরুদ্ধে প্রথম তৃণমূল এই অভিযোগে শান দিতে শুরু করে যে তোমরা বাংলা বিরোধী, এবং আমরা সেই সময় থেকে রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে বাঙালি অস্মিতার প্রসঙ্গকে উঠতে দেখি। তারপর অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়েছে এবং এর মধ্যে আমরা একাধিক ইস্যু দেখেছি। সেটা একদম সাম্প্রতিক কিছু উদাহরণ যদি দিই, যে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা, বা এই সদ্য অমিত শাহ যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন রবীন্দ্রনাথ সানিয়া, শচীন্দ্রনাথ সানিয়াল বলতে গিয়ে রবীন্দ্রনাথ, এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস একদম সপ্তম সুরে আক্রমণে শান দিয়েছে। তারপর আসছে বিবেকানন্দের জন্মদিন প্রসঙ্গ। মপিয়া, আজকে প্রথমেই শুরু করি বিবেকানন্দর জন্মজয়ন্তীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে। আমার এটা খুব ভালো লাগলো যে কৃষাণু আজকাল ভীষণ বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজনার মধ্যে এটাও বলেই ফেললো যে বিজেপির থেকে তারা অনুপ্রেরণা পাচ্ছে। ভালো পাক, সত্যি পাওয়া দরকার। বললো, এক্ষুনি বললো বিজেপির থেকে তুমি একটু রিমাইন্ড করে প্লিজ, এটা একটু, কারণ আমি তখনই হেসে ফেলেছি। বিজেপির থেকে নাকি ওরা অনুপ্রেরণা পাচ্ছে এইসব করবার জন্য। অনুপ্রেরণা পাচ্ছে বলে বলেছে, না না, তুমি একবার প্লিজ একটু রিমাইন্ড করে দেখো। আমার ভীষণ ভালো লেগেছে কথাটা। যাই হোক, আমি একটু, না আমার ভীষণ ভালো লেগেছে। আমি এটা রাজনীতি করতে গেছি, আমি তো ভালো কথা বলছি। আমরা তো চাই আমাদের থেকে সকলে অনুপ্রেরণা পাক। আমি একটু কয়েকটা পয়েন্ট আসি। প্রথমেই আমি বলি, বিদ্যাসাগরের মূর্তি আমরা ভাঙিনি, কারণ সেই দিন আমি নিজে ছিলাম বিবেকানন্দ স্ট্যাচুর ওর নিচে আমি ছিলাম, এবং এন্টায়ার প্রসেশনে কি হয়েছে আমি যথেষ্ট ভালো করে জানি। কারা ভেঙেছে, কারা সেজে, মানে কারা আমাদের মতন সেজে বা আমাদের নাম করে ভেঙেছে, সেই তাদেরও আইডেন্টিফাই করা হয়েছে। আমরা যখন বলেছিলাম সেটার কেস করার কথা, তখন আর কেসটা উদা হয়ে গেল, সেটার জন্য থাক। আজকে বিবেকানন্দ জন্মদিন, বিবেকানন্দকে নিয়ে আমার হাসি পাচ্ছে।
কে জ্ঞান দিচ্ছে? ফিরহাদ হাকিম। কার বিষয়ে জ্ঞান দিচ্ছে? শ্রমিকদা। শ্রমিকদার নাকি অল্পবিদ্যে। শ্রমিকদার ভাষা বা ভাষ্য বা শব্দচয়নের বোধহয় নখের যোগ্যী ফিরহাদ হাকিম নয়। যে ফিরহাদ হাকিম এমন এমন বক্তব্য রাখেন তার সভার মধ্যে গিয়ে, আজকে আমি বিবেকানন্দ জন্মজয়ন্তীতে সেগুলো আমি তুলতেই চাই না, যেন ওনার মুখে এই কথাগুলো মানায় না। বাকি রইল আজকে বিবেকানন্দর বাড়ির বাইরে রাস্তার ওপর কি যুবরাজ অমুক তমুক, এগুলো আমি সত্যি ব্যক্তিগতভাবে আমি এটা ধরতেই চাই না। তার কারণ আমরা গত 15 বছর ধরে আমরা দেখে আসছি নেতাজির জন্মজয়ন্তীতে নেতাজি এইটুকু বিশাল করে আকার করে মমতা ব্যানার্জি আমি শুধু বিশাল একটু লম্বা নিশান্তকে statue, বলবো যে ওই হাওয়াই পোস্টারের চটির নিচে পাশে কিন্তু নেতাজি। সৌজন্যে ওখানে বিবেক গুপ্তার নাম আছে। আমি তো বলছি কেউ উচ্ছ্বাসে লিখেই হতেই থাকতে পারে, পারে কোনো ভীষণ কর্মী কোনো উচ্ছ্বাস। সাংসদ, তার মানে সেটা আরে, দলীয় পরিকল্পনার আমি তো অঙ্গ, সেটা তো দলীয় নয়। আমি তো কিন্তু দলীয় কিন্তু নিয়ে মোদি বলি, চিন্তা নিজের করতে মিছিলেই যে কিছু 5টা করে নিজের ছবি প্রচার করে, হয়ে গেছে। তাদের অন্য কথা অন্যের কথা আমি মানায় কিন্তু না। ওর সময় কথা এক বলিনি। সেকেন্ড, শতরূপা। না, আমি বলছি যে আমরা কিন্তু এই গত 15 বছর ধরে, আমি কিন্তু আজকেরটা নিয়ে কোনো কথাই বলছি না। এখন তুমি যদি পুরো 15 বছরের পরিপ্রেক্ষিতে দেখো, এটাই হবার ছিল। কে বিবেক গুপ্ত, কার বিবেক নেই, আমার এটা নিয়ে বলবারই দরকার নেই। বিবেকানন্দকে ছোট করেছি কি করেনি, বিবেকানন্দ এর অনেক বড়, অনেক উঁচুতে। সেজন্য অভিষেক ব্যানার্জিকে যুবরাজ বলে আমার মনে হয় না বিবেকানন্দকে ছোট করা হয় বলে, এটা আমার মত। কিন্তু বাকি আমি দেখছি যে কটা প্রোগ্রাম হয়েছে, নেতাজি এইটুকু হাওয়াই চটি এত বড়, মমতা ব্যানার্জি এত বড় হাওয়াই চটি সাইজের প্র্যাকটিক্যাল নেতাজি ছবি, এগুলোও তো আমরা দেখেছি গত 15 বছর ধরে। সেই জন্য তার অনুপ্রেরণায় যদি আজকে ওই যে নিজেই বললো কি বিবেকানন্দ সেনাপতির যে গানটা এখন এই বছরে বেশি চল হয়েছে, আমি দেখছি এই বছর সেনাপতি আমরা যেহেতু ছোটবেলা থেকে গাইছি। এই বছরে বেশি চল হয়েছে বলেছি। এক একটা গান এক একটা সময় বেশি রিপিট হয়, আমিও শুনেছি। তোমার ছোটবেলায় আমার ছোটবেলায় খুব একটা তফাৎ নেই। যাই হোক, আমি বলছি যে এই সময় হ্যাঁ না হবারই কথা সেটা, মানে আমি এমন কিছু আদিকালের নই, কিন্তু যাই হোক আমি তো বলে দিচ্ছি যে সেটা ছোটবেলাটা সমান সেজন্য আমি ওই বা গান ও শুনেছি। হয়তো ও এটাও বলতে চাইতে পারে যে ওর ছোটবেলার অনেক পরে তোমার ছোটবেলায় এসেছে। আমার On a lighter note. বয়স নিয়ে এত So, যাই হোক, আমরা সেটা নিয়ে আলোচনা করছি আই এম না। 54, আমার এই নিয়ে কোনো দ্বিধা নেই। আমি আবারও বলে দিচ্ছি, আমি আবার বলছি যে এইটা নিয়ে আজকে বিবেকানন্দর কথাবার্তা নিয়ে একটুখানি বিবেকানন্দ পুরো মানে আমি কি বলবো, পুরো বিবেকানন্দ এত বড়, মানে হি ইজ বিয়ন্ড এভরিথিং। তার ছোটোখাটো উদ্ধৃতি নিয়ে মমতা ব্যানার্জি টুইট করে, সেও উনি করতে পারেন, যিনি গিয়ে হামলে পড়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসতে পারেন, উনি বিবেকানন্দ নিয়ে এরকম করতে পারেন। অভিষেক ব্যানার্জি গাদা মিথ্যে কথা বলে, সেখানে আরও আরেকটা টুইট করে যে মিথ্যে কথা বলে। সে যাই হোক, তার যা অল্প বুদ্ধিতে কী বুঝেছে বিবেকানন্দ, আমার সেটা নিয়ে কিছু বলবারই দরকার নেই। কিন্তু মনীষীদের ছোট করা, এটা আমরা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে দেখছি। বাকি রইল তুমি যে কথাগুলো বলছো, একজন অবাঙালি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ যদি বলে থাকে, আমি তো বলবো বাঙালির সম্মান ওই পরিকাঠামোতে পড়েই না। বাঙালির সম্মান এটাতে মোটেই পড়ে না যে রবীন্দ্রনাথকে আদৌ অন্য কেউ কিছু বললো কিনা। কারণ আমাদের এখানে কালীপ্রসন্ন সিংহ বলতে গিয়ে প্রায় কাজী নজরুলকে দিয়ে মহাভারত লিখিয়ে দেওয়া, এটা খোদ মমতা ব্যানার্জি করে। তো সেই জন্য বাঙালি রশ্মিতা নিয়ে আমরা তৃণমূলের কাছে শিখবো না। আমি একটু সৈকতের কাছে আসি। সৈকত, আমরা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর যেরকম দেখলাম, প্রথমত বিবেকানন্দ সম্পর্কে আমাদের বামপন্থীদের দৃষ্টিভঙ্গি মিশ্র। আমরা বিবেকানন্দের মধ্যে বহু সমাজতান্ত্রিক ভাবনা চিন্তা, যা আমাদের রাজনৈতিক মতাদর্শ ভাবনা চিন্তার সঙ্গে মিল খায়, তার মিল খুঁজে পাই। আবার বহু ক্ষেত্রে বিবেকানন্দের যে ধর্মীয় দৃষ্টিভঙ্গির যে প্রশ্ন, তার সঙ্গে আমাদের মতপার্থক্য লক্ষ্য করা যায়। আমি এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে যা বুঝলাম, কৃষ্ণদা ঘুরিয়ে পেঁচিয়ে তার দলের যে যুবদের একটা জনপ্রিয় গান, সেই গানের সমালোচনা করার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে দিলেন যে সবুজ সেনার সেনাপতি অভিষেক যুবরাজ, এইসব বলা টলা ঠিক নয়। আবার বিজেপির প্রতিনিধি এতক্ষণ ধরে যা বললেন তাতে বোঝা গেল যে এত বড় বিবেকানন্দ, তাই বিবেকানন্দ বলতে গিয়ে মোদিকে বিবেকানন্দ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোনো মিথ্যে ডকুমেন্ট দিচ্ছি না, সত্যিকারের ডকুমেন্ট অনুযায়ী বলছি। গীতা পাঠের অনুষ্ঠান, ব্রিগেডের ময়দান, বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি কি বললেন না, যিনি বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, তারা সব বামপন্থী প্রোডাক্ট। কে বলেছেন? তার মানে বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে দাগিয়ে দেওয়া, রাজনীতিকরণ করবার চেষ্টা কারা করেছে? বিজেপি করেছে। স্বামী বিবেকানন্দের জীবনী আমি তো দীর্ঘ সময় পাবো না, আমি 3টে পয়েন্ট শুধু বলি। তীব্রভাবে তিনি এই জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন।
সামাজিক ন্যায়ের পক্ষে ছিলেন, সেটা কি বিজেপি অ্যাকসেপ্ট করে? 2, বিবেকানন্দ যখন বিজেপি আরএসএস ছিল না, যখন সেই সময়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল গোমাতা সংরক্ষণের প্রশ্নে, বিবেকানন্দ বলেছিলেন যে যেমন মা তেমন সন্তান। এরা যারা নেমেছে এরা কেউ ধর্মের জন্য নামেনি, ধর্মের নামে ব্যবসা করতে, রাজনীতি করতে নেমেছে। পরবর্তীকালে বিজেপি আরএসএস এর রাজনীতির সঙ্গে কি এটা ম্যাচ করে? 3 নম্বর, বিবেকানন্দ নিচে ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন, রামকৃষ্ণের শিষ্য ছিলেন, তিনি মাছ খেতেন, তিনি প্রথম জীবনে ব্রাহ্ম সমাজের সদস্য। হ্যাঁ, তিনি ধূম্রপান করতেন। আমার বক্তব্য হচ্ছে ইসকন বা বহু ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদের অনেকে তার এই আচার আচরণের সমালোচনা করতেন। বিজেপি কি এইটার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারে? আমার শেষ যে কথাটা বলার, বিবেকানন্দের অন্যতম একটা উক্তি, সংগ্রামী জীবন সংগ্রামহীনতাই মুক্তি। তার পরিবারের একজন সদস্য স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন। যখন বিজেপির পূর্বসূরীরা মুচলেকা দিত ব্রিটিশদের কাছে, বিবেকানন্দের নিজের ভাই স্বাধীনতা সংগ্রামে নিজে যুক্ত হন। স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো 1%ও ভূমিকা নেই, তারা আজকে দাঁড়িয়ে একদিকে দিদির ছবি, একদিকে যুবরাজের ছবি, একদিকে মোদির ছবি, সব জায়গায় তাকিয়ে দেখুন বিবেকানন্দের ছবিটা ঢাকা পড়ে যাচ্ছে। কে বিবেক গুপ্ত? কেন ওখানে হোর্ডিং লাগাতে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কি কম পড়িয়াছে? কেন বিজেপি বা নরেন্দ্র মোদীকে বিবেকানন্দ, নেতাজি সুভাষকে নিয়ে রাজনীতি করতে হবে? মোদির ছবি বড় করে পায়ের তলা জায়গা দিতে হবে? এই যুবরাজ বলা, বাংলার বিবেকানন্দ তো অভিষেক ছাড়া আর কেউ নেই, এই হোর্ডিংও আমরা দেখেছি। বাংলার বিবেকানন্দ দিলীপ ঘোষ ছাড়া কেউ নেই। এই বাঘের মতন করে যুবরাজের কম্পিটিশন হচ্ছে, কে আমাদের যে মনীষীদের ঐতিহ্যকে ক্যারি অন করবে। আমরা বামপন্থীরা এই লড়াইয়ে থাকতে চাই না। যেটা শতরূপা বললেন, আমি এখানে চন্দনদার কাছে আসবো। তো চন্দনদা, আমরা বছর 2-2.5 আগে আপনার মনে থাকবে যে আমরা দেখেছিলাম যে একজন অত্যন্ত প্রসিদ্ধ একজন স্বামীজি, তিনিও রামকৃষ্ণ মিশনের, পরে তার বিরুদ্ধে এই জন্য ব্যবস্থা নেওয়া হয়, তাকে একটা পানিশমেন্ট পোস্টিং বলা যেতে পারে, কর্পোরেট ভাষায় পানিশমেন্ট পোস্টিং, সেটা তো আর ডেফিনেটলি ওই সংস্থায় হয় না, এটা হয়তো বলা যাবে না। যিনি যত ম্যাথ তত প্যাথ বলে স্বামী বিবেকানন্দকে নিয়ে তিনি রীতিমতো ব্যঙ্গ করেছিলেন। তো এই যে ইসকনের, তো আমরা এই যে দেখতে পাই, এই যে মাঝে মাঝেই আমরা দেখতে পাই যে এই চটুলতা, এই লঘু একটা মন্তব্য, এবং মনীষীদের নিয়ে রাজনীতির কথা বলতে গিয়ে, উনি রাজনীতির কথা বলেননি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকেও দেখতে পাই যে রাজনীতির কথা বলতে গিয়ে মাঝে মাঝেই তারা নানা রকমভাবে ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন। এর কি আদৌ প্রয়োজন রয়েছে? এখনো কি বিবেকানন্দ এনে রাজনীতিটা করতে হবে? ভোটের রাজনীতি, ভোটের মুখে? সব থেকে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা যারা এই ছেলেবেলার কথা হলো, তো আমরা যারা 60-এর দশক 70-এর দশকে, আমার রিয়েল ছেলেবেলা, বিবেকানন্দর এই 12ই জানুয়ারি আমরা পড়তাম বিবেকানন্দ, আমরা উদযাপন করতাম বিবেকানন্দর জন্মদিন। আমরা কখনো ভাবিনি এর আঙ্গিকে কখনো কোনো অবস্থাতে রাজনীতি থাকতে পারে। যেটা আমার নতুন শিক্ষা কয়েক বছর ধরে, বিবেকানন্দর মতো, শুধু বিবেকানন্দ নয়, প্রণম্য একজন সন্ন্যাসী, এবং সবথেকে বড় দৃষ্টিভঙ্গি যে বিবেকানন্দর যে ফিলোসফি, সেই ফিলোসফিকে আমরা ভারত কেন সারা পৃথিবীর যে মানবতা, তাকে তো অস্বীকার করতে পারবে না। বাস্তব অবস্থা, রাজনৈতিক বিশ্লেষণ যাই হোক, ওনারশিপ কেউ নিতে পারে না। ওনারশিপ যেমন জাতীয় কংগ্রেস নিতে পারে না বিবেকানন্দর মতো বা রবীন্দ্রনাথের মতো মানুষকে, যদি রবীন্দ্রনাথ সরাসরি জাতীয় কংগ্রেসের সাথে বিভিন্ন সময় যুক্ত ছিলেন, ঠিক তেমনভাবে কেউ নিতে পারেন না, মোদিজিও না, মমতা দেবীও না। প্রশ্নটা হচ্ছে যে তাহলে রাজনৈতিক দর কষাকষিটা কোথায় হচ্ছে? অপটিক চেঞ্জ হচ্ছে কি? আজকে কোথায় কে কিভাবে যুবরাজ লিখেছে সেটা সেকেন্ডারি ইস্যু, আমার কাছে ওটা বলার প্রশ্নই নয়। এবং আমরা বিভিন্ন অভিধানে কাউকে বিশ্বগুরু বলি, এটাও তো ঘটনা। কেউ বায়োলজিক্যালি জন্ম নেননি, এটাও ঘটনা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই এতগুলো কারণের মাঝখান থেকে একটা জিনিস ফুটে উঠছে কি জানো? নোবডি কিল জেসিকা। বাস্তব ক্ষেত্রে যে দায়বদ্ধতা, সেটা কিন্তু কেউ নেবে না। তুমি দেখো আজকের টেবিলে যে আলোচনাটা হচ্ছে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা অসামান্য একটা দুরভিসন্ধি, এবং এই দুরভিসন্ধি একে অপরকে আজও দায়বদ্ধ করে রাখে। কিন্তু কোনো রকম কোনো ইন্ডিকেশন আজ পর্যন্ত আমরা পাইনি যে প্রসেস হয়েছে, এরা করেছে বা এরা করেনি। রাজ্যে একটা পুলিশ ফোর্স আছে, কেন্দ্রের কাছে সিবিআই আছে, মানে আমি বলতে চাইছি এই নেটওয়ার্কটা আছে, কেউ কিন্তু দোষারোপের জায়গা থেকে বেরিয়ে আসেনি। ওই আবারও ওই অপটিক তৈরি করা, এই অপটিকের কারণ কিন্তু এগুলো। আমি জাস্ট অ্যাড করি, রামকৃষ্ণ মিশন যেটা স্বামীজির হাতে তৈরি, তো রামকৃষ্ণ মিশন প্রত্যেক বছর 25শে ডিসেম্বর যিশু পুজো করে, বালক যিশুর উদযাপন হয় প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনে, বেলুর মঠেও হয়। এরা এইবার
সারা বিজেপি শাসিত রাজ্য জুড়ে 25শে ডিসেম্বর যিশু পুজো বা 25শে ডিসেম্বর বড়দিন সেটাতে ব্যাঘাত ঘটিয়েছে। এমনকি পার্ক স্ট্রিটে কিছু অবাঙালি গিয়ে সেখানে হরিনাম সংকীর্তন নামে অসভ্যতামি করতে গেছে। এরা রামকৃষ্ণ মিশনে সে তো মুসলিম বোলপুরে attack ধর্মাচরিত করেছে গতকাল। মহারাজ আছে, বোলপুরে যারা attack করেছে যারা গতকাল। জন্মেছেন মুসলমান হিসেবে, তারা মহারাজ হয়েছেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছেন এবং তারা সন্ন্যাসী জীবন এবং দিনে 5 বার নমাজ দুটোই পালন করেন। বিজেপির কি আছে? বিজেপি এগুলো জানে, শতরূপা এই যে- বিজেপি জানেও দিন এই শতরূপা জিনিসটা। হিন্দু সন্ন্যাসী হিসেবে স্বামী বিবেকানন্দ তাকে তুলে ধরা, মানে হিন্দু সন্ন্যাসী হওয়া সত্ত্বেও স্বামী বিবেকানন্দের যে মাহাত্ম্য, তার যে জীবন, তার যে চর্চা, তার যে অনুপ্রেরণা, সেটা তো এই হিন্দু সন্ন্যাসীর মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ নয়, সেটা বিশ্বব্যাপী। সত্যি কি সেটা কোনো প্রয়োজন ছিল? না, প্রথমত হিন্দু সন্ন্যাসী সেটা নিয়ে তো অস্বীকার করার কিছু নেই। সেটা আর কেউ যেটা অস্বীকার সৈকত করছে না। সেটাই বলছি। এবং সৈকত যেটা বললো তার সেটা কি আরো জীবনযাপনে- সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে না স্বামী বিবেকানন্দকে? বিবেকানন্দকে সীমাবদ্ধ করা যায় না, নরেন্দ্রনাথ দত্তকে সীমাবদ্ধ করা যায় না। যেই করে থাকুক খুব ফিউটাইল অ্যাটেম্প্ট হচ্ছে এটা। আর যেটা এই ক্রিসমাস সেলিব্রেট করা নিয়ে হচ্ছে, স্বয়ং প্রাইম মিনিস্টার নিজে চার্চে গেছিল। তো এটা যারা এনলাইটেন, যারা শিক্ষিত, আমার মনে হয় না এটা নিয়ে ইউপি কোনো সরকার 25শে ডিসেম্বর ছুটি উইথড্র করে নিয়েছে। তোমার সময় আমি কথা বলেছি, না, আমি তোমাকে মনে করিয়ে দিই। আমার যা মনে করানোর আছে। যদি কেউ ফান্ডামেন্টাল হয়, যদি কেউ বিগট্রি করে, যদি কেউ এই জিনিস করে থাকে, তাহলে সেটা ভুল। এটা আমার বিজেপির পলিসিই নয় যে কোনো জিনিসটাকে চাপা দেওয়া বা কোনো রিলিজনকে চাপা দেওয়া। এটা কোনো কালেই না। আমরা সব সময় আমাদের পলিসি হচ্ছে সবাইকে নিয়ে চলো। হ্যাঁ, আমরা হিন্দু, সেটা আমরা গর্ব করে বলি আমরা মেডিকেল হিন্দু। কলেজ বন্ধ হয়ে যাচ্ছে বলে আজকে বিজেপি বিজয় মিছিল করেছে শতরূপাদি। মেডিকেল কলেজের পড়ুয়ারা সব মুসলমান বলে তোমরা যে medical কলেজটা বন্ধ করে দিল। গো ব্যাক আর ব্ল্যাক ফ্ল্যাগ দেখো, সে সব একই। তো সেটা নিয়ে আজকে কথা বলো না। না, সব আজকে বুঝলাম, স্বামী এইটুকু বলুন না, একটা বিবেকানন্দকে medical নিয়ে college, ডাক্তার হোক। কমিউনিস্টরা যে ধরনের মনোভাব পঞ্চাশের নিয়ে জন্য করছে 7জন দেশে। হিন্দু, বাকিরা মুসলমান বলে পুরো কলেজটা তোমাদের- কলেজটাকে বন্ধ করে আমাকে দিল। একটা তোমাদের ছোট্ট বলা ব্রেক হয়ে নিতেই গেলে হবে। আমি তাহলে আসবে বলবো। একটা ছোট্ট Because ব্রেক আজ আমাকে আমি নিতে দেখাতে হবে। ইচ্ছে ছোট্ট করছে একটা না। বিরতির পর আমি আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর এবং এই মুহূর্তে আমরা যেটা আপডেট পাচ্ছি সূত্র মারফত, যে এই স্বামীজির বাসভবনের সামনের যে যুবরাজ পোস্টারকে কেন্দ্র করে এই বিতর্ক, এই প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেক গুপ্তাকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই পোস্টার নামিয়ে নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি যে বিবেক গুপ্তা, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বিবেক গুপ্তার নাম রয়েছে নিচে, যিনি বিধায়ক তৃণমূল কংগ্রেসের, এবং তার নাম দিয়েই এই যুবরাজ পোস্টার, সেটা স্বামীজির বাসভবনের সামনে ছিল, যে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এবং যাকে নিয়ে আজকে সকাল থেকেই বিতর্ক চলছিল, কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীও। এই প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি বিবেক গুপ্তাকে নির্দেশ দিয়েছেন এই পোস্টার অবিলম্বে নামিয়ে নেওয়ার জন্য। এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। আমি খুব কুইক রেসপন্স নিয়ে নেব শতরূপা আর কৃষাণুর কাছ থেকে। শতরূপা। ভোট বড় বালাই, সেটা তো অভিষেক এখন সারা পশ্চিমবঙ্গ ছুটে বেড়াচ্ছে, সে নাকি এটা দেখতে পায়নি। কি করেছে দেখতে পেলো না আমি জানি না, নিজে তো গেছিলো, আমি দেখলাম অভিষেক ছিল, শশী পাজা ছিল, তখন নাকি দেখতে পাইনি। হঠাৎ এখন তোমরা ব্রেক করছো যে দেখে বা খবর পেয়ে নাকি বিবেক গুপ্তা। যাই হোক, যা করেছে হি শুড হ্যাভ ডান দ্যাট মাচ আর্লিয়ার, অনেক আগে করা উচিত ছিল, বা এই জিনিসটাই হওয়া উচিত ছিল না। কিন্তু আমি আবারও বলছি, এখানে কোনো বিবেক গুপ্ত বা এখানে অভিষেকের এখানে একটা সিঙ্গুলার দোষ নয়। গত 15 বছর ধরে এই জিনিস হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে। বিশাল বড় মমতা ব্যানার্জি, ছোট্ট নেতাজি। কৃষাণ, তুমি আগে বলছিলে কেউ একজন কারো উচ্চ, কিন্তু বিধায়ক তোমাদের, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নামিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। দলীয় নীতি নয় বা দলীয় বিধায়ক দলের বাইরে। আরে বাবা, কথা বলতে দাও। তুমি তো কোনো বলতেই ছিলে না, দলীয় নীতি নয় বা কোনো দলীয় ডিসিশনের বিধায়ক পরিপ্রেক্ষিতে তার এটা দলের হয়নি। সে তার ভালোবাসাতে বা ভীষণ তার ভালোবাসা। উচ্ছ্বাসে তারা করেছে, এবং নেতার লিডারের নজরে আসার সাথে সাথেই তিনি সেটাতে ইয়ে ওখানে হয়েছে। গিয়ে ঘুরে এলো, তখন নজরে এলো না। এটা হলো লিডারশিপ, মাস আপিলের, মানুষের দাবির সামনে তিনি নিজের
মত নিজের ভোটগুলো চলে যাচ্ছে তো বুঝতেই পারছি এটা এবার এটা হঠাৎ এটা এখন এটাই তো realize করেছে। যারা যারা এরপরেও রামকে পণ্য করে, বিবেকানন্দ, স্বামীজি রামমোহন রায়কে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রামকে কেউ পণ্য করে, পণ্য করে না। রাজনৈতিক পণ্য করে, রাম তারা ভারতবর্ষের তাদের এতটাই প্রাণ শিষ্টাচার নেই যে তাদের পথ চলাটাকে শোধন করবে। নেতা নিজেদের খুব সংক্ষেপে, এক নিজের সেকেন্ড। প্রকৃত লিডার খুব নিজেদের সংক্ষেপে, ভুল একদম ভ্রান্তি ত্রুটিও 15 সেকেন্ড সংশোধন করে, 15 এদের সংশোধন করার 15 মানসিকতা সেকেন্ড করে রেসপন্স, এক সেকেন্ড 15 সেকেন্ড করে রেসপন্স চন্দনদা আর সৈকত। সময় ফ্রেমিং এর আমি তোমাকে বলি যে আজকে যে ডিসিশনটা নিয়েছেন স্বাগত, ডিসিশনটা ভালো, এবং তিনি এটা প্রমাণ করছেন যে আলটিমেটলি ওখানে যুবরাজ রাখাটা ঠিক হয়নি। মানে এই কনটেক্সটে তুমি যদি দেখো ওটা ঠিক হয়নি, এটা বাস্তব চরিত্র, কারণ এর মধ্যে রাজনীতি আছে এবং রাজনীতিটাই আজকে সর্বসমক্ষে অন্তত প্রচার হচ্ছে, যে পক্ষই করুক। আবারও বলছি অপটিক, দুজনের ক্ষেত্রেই অপটিক। খুব সংক্ষেপে সৈকত। আমার বক্তব্য উনি নিজে গেলেন তখন নজরে পড়েনি। গোটা কলকাতা সহ গোটা রাজ্যে এমন কোনো স্ট্যাচু মনীষীদের পাবে না যেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাট আউটে ঢাকা পড়ে যায়নি। যুবরাজ মানে কি? তাহলে কি রাজা আছে কোথাও? রাজতন্ত্র চলছে, পরিবারতন্ত্র চলছে। গোটা রাজ্য জুড়ে একের পর এক প্রমোটার, যারা এলাকার সিন্ডিকেটের মাথা, সব লাখ লাখ টাকা খরচ করে হোর্ডিং লাগিয়েছে। যুবরাজকে বিজ্ঞাপন করতে হবে কেন? রাজনৈতিক মুখ, তিনি তো বলেন মাটিতে মিশে থাকেন, বাড়িতে খাবেন না, সবার সঙ্গে বসে খাবেন, সাধারণ জীবনযাপন করবেন। কোনটা সাধারণ? তাহলে এই অসাধারণ সততার প্রতীক চলে গেছে, যুবরাজও চলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, নিজে থেকে সরিয়ে নিচ্ছে। একটু অন্য প্রসঙ্গে আসি, রাজ্যে ভোট ঘোষণা কি ফেব্রুয়ারির শেষেই? কয় দফায় ভোট হতে চলেছে দেখুন। কবে ভোট রাজ্যে? সূত্রে খবর 25 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা হতে পারে। রাজ্য বিজেপিকে সেভাবেই তৈরি থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবারের ভোট বেশি দফায় হবে না বলেও মনে করছে রাজ্য বিজেপি। 2 দফাতেই ভোট মিটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে ভোট শুরু হতে পারে, তাই প্রস্তুতি সেরে রাখার নির্দেশ এসেছে। বিজেপি যখন ভোটের প্রস্তুতি সেরে রাখতে চাইছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর শুনানি প্রক্রিয়ায় ভোটাররা যে সমস্ত নথি জমা দিচ্ছেন তার কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না। ফলে পরবর্তীকালে যাচাই প্রক্রিয়াতে সেই নথি নট ফাউন্ড দেখালে সমস্যায় পড়ছেন ভোটাররা। এইভাবেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। গোটা এসআইআর প্রক্রিয়াটি একটা যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। 2002 সালের ভোটার তালিকা এআই নির্ভর প্রযুক্তিতে অনুবাদ করা হয়েছে। ফলে অনেক বৈধ ভোটারের নাম, ঠিকানা এবং বয়সজনিত তথ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর চিঠির পর কমিশন কোন পদক্ষেপ নেয় সেটা দেখার। তবে আজও মৃত বিএলওদের ছবি নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। যেসব বিএলওদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের ক্ষতিপূরণ পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এসআইআর নিয়ে জটের মধ্যেই সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি হবে সোমবার। কমিশনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ওব্রায়েন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অভিযোগ করেছেন তারা। 7 দিনের মধ্যে সব পক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা টিভি। অঞ্জন রায় আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। আমি একটু অঞ্জনদার কাছে চলে যাব যে অঞ্জনদা, ভোটের দিন ঘোষণা হওয়া সেটা সময়ের অপেক্ষা। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ভোটের দামামা কার্যত বেজে গেছে, তখন ঠিক কোন সময় নাগাদ ভোট ঘোষণা হতে পারে? এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমরা 2021-এ 8 দফার ভোট দেখেছি, 2024-এ 7 দফার ভোট দেখেছি, তার আগেও আমরা দেখেছি যে এই দীর্ঘ 4, 5, 6 দফায় ভোট, সেটা সাম্প্রতিক অতীতে বারংবার দেখেছি। কোথাও দাঁড়িয়ে কি মনে করা হচ্ছে যে যে লক্ষ্যে, যে অবজেক্টিভে 8 দফা বা 7 দফা ভোটের দাবি করা হতো বা সেই সিদ্ধান্ত নেওয়া হতো নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই অবজেক্টিভটা এভাবে এই এতগুলি দফা করে সেটা কার্যকর হচ্ছে না, যে কারণেই এবার ম্যাক্সিমাম 3, এমনকি 1ও হতে পারে, এই ভাবনা চিন্তাগুলো চলছে?
মৌপিয়া, তুমি ঠিক কথাই বলছো। আমাদের কাছে যা খবর এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 25 থেকে 28 তারিখের মধ্যে ভোট ঘোষণা হয়ে যেতে পারে 5টা রাজ্যের, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আছে। এবং ভোট আমাদের কাছে যা খবর, এবং অমিত শাহ সাংবাদিক বৈঠকও 30 তারিখে যা ইঙ্গিত দিয়েছেন, তাতে 1 বৈশাখের আগে অর্থাৎ 14ই এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া কার্যত কমপ্লিট হয়ে যাবে। আমরা একটা সূত্রে জানতে পারছি এখনো পর্যন্ত ঠিক আছে 2 দফায় ভোট হবে, 1 দফা উত্তর, 1 দফা দক্ষিণ। খুব যদি বাড়তি হয় সেক্ষেত্রে 3 দফা হতে পারে উত্তর এবং দক্ষিণ, 2 দফা হওয়ার পর আরেক দফা হয়তো খুব স্পর্শকাতর এলাকা। আর ইলেকশন কমিশন যদি পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্স জোগাড় করতে পারে তাহলে চেষ্টা করছে 1 দফায় ভোট করবে। যদি সেটা হয় তাহলে নিঃসন্দেহে কয়েক দশক পর পশ্চিমবঙ্গে 1 দফা বা 2 দফায় ভোট হতে চলেছে। এটা কিন্তু রাজনৈতিক দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ। অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি এখানেই শতরূপার কাছে আসবো। যে শতরূপা, আমরা দেখতাম যে নির্বাচন আসার আগে তোমাদের তরফ থেকেও দাবি করা হতো যে কেন্দ্রীয় বাহিনী যাতে সবকটা ফেজে সম্পূর্ণ ফোকাস দিতে পারে, ওই জন্য যত লিমিটেড সিটে ভোট হয় এই একটা লক্ষ্য রেখে আমরা দেখতাম যে অনেকগুলো দফায় ভোট হতো। কিন্তু তাই দিয়ে কি আসল অবজেক্টিভ, অর্থাৎ এই রাজ্যে শাসক দলের পরিবর্তন, সেটা করা সম্ভব হয়নি, যে কারণেই এবার এরকম চিন্তা ভাবনা? দেখো মৌপিয়া, যে কোনো ইলেকশনের আসল অবজেক্টিভ হয় যাতে ডেমোক্রেসি বেঁচে থাকে এবং নিজের ভোট মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে। তো সেইটার জন্যই তাতে ন্যাচারালি রেজাল্ট যদি শাসক পরিবর্তন হয় বা শাসক কন্টিনিউ করবে, এবার 3 বার বা এর আগে বামফ্রন্টে 7 বার, ইট ইজ এন্টায়ারলি আপ টু দ্য পিপল। এবার যে মুহূর্তে মানুষ ভোট দিতে পারছে না তখনই মনে হয় যে মারধর, তোমার সঙ্গে এই নিয়ে বহুবার আমরা শো করেছি, পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স কী হয়, যার জন্য সেন্ট্রাল ফোর্সকে ডেকে পাঠানো। এবং এটা একসময় মানে এখন বিজেপি বলছে, একসময় তৃণমূলের সুপ্রেমো সোকল্ড নেত্রী সেও বলেছিল সেন্ট্রাল ফোর্স ছাড়া নাকি কোনো মতেই ভোট হওয়া যাবে না। এখন তাদের সেন্ট্রাল ফোর্স পছন্দ হচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো এটা তো এন্টায়ারলি ইলেকশন কমিশনের লজিস্টিক্স বলো কি তাদের একটা ফিডব্যাক হয় গ্রাউন্ড থেকে, কি অবস্থায় ভোট করলে তাদের সুবিধে হয়। তারা তো আর মানে ভোট চেঞ্জ মানে পাওয়ার চেঞ্জের কথা ভাবে না, তারা ভাবে একটা প্রপার ইলেকশন প্রসিজার। হয়তো তাদের মনে হয়েছে যে এবার তাদের যা পর্যাপ্ত ফোর্সেস আছে বা অন্যান্য যা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা তারা নিতে পেরেছে, তাদের মনে হয়েছে যে এক দফায় বা ম্যাক্সিমাম 2 দফায়, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল বা অন্য কোনোভাবে কীভাবে করবে আমি জানি না, হয়তো তাদের মনে হয়েছে। আমরা তো এখনো জানি না মানে কতগুলো দফায় হবে। তো এটা আমি একদম অন লাইটার নোট কৃষাণুর কাছে আসি। যে কৃষাণু, তোমাদের বিরোধীদের তো সবচেয়ে বড় অভিযোগ থাকে ভোট লুঠের, এবং সেখানে তোমাদের দলের একটা অংশের মাসল পাওয়ার ইত্যাদি। তো যে লক্ষ্যে এই 7-8 দফা ভোট ছিল, সেটাকে দেখা যাচ্ছে যে আসলে যারা কোটানকোট তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারাও ওই 7-8 দফা ফেজ হলে, যেমন একদিকে কেন্দ্রীয় বাহিনী ফোকাস করতে পারছে, তারাও ওই সিটগুলোতে ফোকাস করতে পারছে, যে কারণেই ফাইনালি এটা ফ্রুটফুল হলো না। দেখো, দূরাত্মার তো ছলার অভাব হয় না, তো দূরাত্মার ছলের এবারও অভাব হয়নি। আবার নতুন কিছু হবে, অবজারভার, মাইক্রো অবজারভার, কেন্দ্রীয় বাহিনী ডাইরেক্ট সেন্ট্রালের মনিটরিংয়ে, রাজ্য পুলিশকে কোনোভাবে করা যাবে না, এইসব অনেক আমরা শুনেছি। হারের অনেক অজুহাত হয়, হ্যাঁ, যে মানুষ ভোট দেয়নি, এমনি আকাশ থেকে এসে ভোট করে তৃণমূল জিতে গেছে। মানুষের ভোট হলে আমরা জিততাম, নিজেদের হারকে এই অ্যালিবাইতে ঢাকার জন্য আমি জানি তো এইভাবে কথাও যারা বলতে দেয় না তারা মানুষকে ভোট দিতে। এইটাই কে কাকে বলতে দাও। এখন ব্যাপারটা কি আছে যে আমরা দেখলাম অঞ্জনদাকেও বলতে বাধ্য হলো, অমিত শাহ ইঙ্গিত দিয়েছে, কারণ কি আমরা জানি যে জ্ঞানেশ কুমার হোক, নির্বাচন কমিশন হোক, এইগুলো সব হচ্ছে মুখোশ। আসল ইঙ্গিত বা আসল অঙ্গুলি হেলন কার কাজ করছে? তো নির্বাচন কমিশন, বিজেপি, কেন্দ্র সরকার সম্পৃক্ত হয়ে গেছে, এখন একাকার হয়ে গেছে, কোনো আলাদা কোনো ব্যাপার নেই। অঞ্জনদাও স্বীকার করে নিল বা অঞ্জনদা ব্যাপারটা জানেন। এখন এই ব্যাপারটা হচ্ছে যে নতুন পদ্ধতি হচ্ছে এরা এখন ভোটার চয়ন করছে যে কে ভোট দেবে কে দেবে না।
2002 সালকে তারা ধার্য করেছে। 2002 সালের পর কত মানুষ তাদের নাম পরিবর্তন বা স্পেলিং মিস্টেক এইগুলোকে করেছেন, কিন্তু তারা স্যাক্রোসেন্ট হচ্ছেন 2000 তালিকা, যার জন্য আজকে নেত্রী চিঠি দিয়েছে। এর আগেও 9-10টা চিঠি দিয়ে দিয়েছেন। আবার আমরা বলেছি যে এআই জেনারেটেড করেছে, এমনকি এটা কেউ চোখ দেখছে না। কেউ নামের আগে শেখ লেখে, কেউ নামের আগে এসকে লেখে, কেউ তার টাইটেল কুমার লেখে, কেউ কে আর লেখে, এরকম অনেক কিছু হয়। যে 23 বছরে মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেটা নির্বাচন কমিশন প্রদত্ত, নিজের নাম বা স্পেলিং শোধন করেছেন, 2002-এ সে এআই জেনারেটেড করে সব জিনিস গুলিয়ে দিচ্ছে। এমনকি মানুষ যখন হিয়ারিংয়ে যাচ্ছে, মানুষ তার নথি দিচ্ছে, তার কোনো অ্যাকনলেজমেন্ট এরা দিচ্ছে না। পরবর্তীকালে সেই নথিগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে, যেটা বিহারে এনুমারেশন ফর্মকে কোনো অ্যাকনলেজমেন্ট পার্ট না দিয়ে, যেটা বাংলাতে আমাদের আন্দোলনের দরুন দিতে বাধ্য হয়েছে। আগামী দিন সুপ্রিম কোর্টে সব নথি যাবে, জমা পড়বে। কিন্তু আমি বলছি অভিসন্ধিটা কি, যে অমিত শাহ নির্বাচন কমিশনও চালান, এটা আজকে আমাদের আলোচনার শুরুতেই রাগঢাক করে ঢাকা যায়নি, এটা হচ্ছে বাস্তব। আমি সৈকতের কাছে আসি। সৈকত, এই রাজ্যে কয় দফায় নির্বাচন হওয়া উচিত, বিধানসভা নির্বাচন হওয়া উচিত বলে তোমরা মনে করো? না, যখন একটা সময় আমরা সরকারে ছিলাম তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রথমে বলেছিলেন যে এই রাজ্যে 1 দফা 2 দফায় ভোট করলে সব সিপিএম এর ক্যাডাররা ভোট লুট করে নিচ্ছে, ভুয়ো ভোটার ভোট প্রমাণ দিচ্ছে। হলো তো? বলেনি? না বললাম প্রমাণ হলো তো বলেনি। সেটা। প্রমাণ তো অনেক কিছুই হয়। হয়েছে। প্রমাণ তো না, এটাও please হয় বলতে দাও। যে তৃণমূল এসআই বিরোধী আন্দোলনে কোথাও নেই, বলতে দাও, তারপরেও please। তৃণমূল মৃত, আচ্ছা, point হঠাৎ করে point দেখছি ডান পাশে point তৃণমূল বসে আছে, point এসআইআর তো হয়ে গেল। এক সেকেন্ড, কৃষাণু এক আমি সেকেন্ড। পয়েন্টে যাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কয়েক দফা ভোট ছাড়া বাংলায় গণতন্ত্র সম্ভব নয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়ে পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে কয়েক দফা ভোটের জনভিত্তি শুরু হয়। প্রশ্নটা হচ্ছে 1 দফায় হোক বা 8 দফায় হোক, নির্বাচন কমিশনের অতীতের যা ভূমিকা, আধা সামরিক বাহিনী অতীতের যা ভূমিকা, তা দেখে আমরা নিশ্চিন্ত হতে পারছি না। আদতে আধা সামরিক বাহিনী কি ভোটটা নিরপেক্ষ শান্তিপূর্ণ হবে সেই ব্যবস্থা করবে, নাকি মাংসের ঝোল ভাত খেয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে ঘুমাবে? প্রশ্নটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আমি কোড আঙ্কোড ব্যবহার করছি, জ্ঞানেশ কুমার যেদিন রিক্রুট হয়েছেন, যে পদ্ধতিতে হয়েছেন, তাতেই প্রমাণিত যে এটা বিজেপির নির্বাচন কমিশন। বিজেপির নির্বাচন কমিশন কি চাইবে এই রাজ্যে সুস্থ স্বাভাবিক নির্বাচন করতে? যদি চাইতো তাহলে এই রাজ্যে বেলেঘাটায় পোস্টপোল ভায়োলেন্সে বিজেপি কর্মী খুন হওয়ার মামলায় অভিযুক্ত 1 বিধায়ক 2 কাউন্সিলর কেন গ্রেপ্তার হচ্ছে না? কেন এই রাজ্যের সরকার শীতকালীন অধিবেশন, ভোট এসে গেল মৌপিয়াদি, শীতকালীন অধিবেশন এখন অবধি হলো না, এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এত বক্তব্য, কেন বিধানসভার ভেতরে আলোচনা হবে না? কেন সর্বদলীয় বৈঠক ডাকা হলো না? বিজেপি অগণতান্ত্রিক কাজ করছে, আমরা একমত। তৃণমূল কেন সর্বদলীয় বৈঠক বা বিধানসভার ভেতরে আলোচনা করবে না? আমাদের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী চিঠি দিয়ে আবেদন করেছেন যে শীতকালীন অধিবেশন কোথায় গেল। মোদির বিরুদ্ধে বড় বড় কথা বলে এই তৃণমূল যে ওখানে কেন অধিবেশন হচ্ছে না, আলোচনা হচ্ছে না, এখানে বিধানসভায় আলোচনাটা বন্ধ কেন? এই যে এতগুলো পদ্ধতি করছে নির্বাচন কমিশনার, যে ভূমিকা পালন করছে, নাকি নির্বাচন পরবর্তীকালের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে যেখানে অন্যান্য কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকবে না? তোমাদের ঘুরে ফিরে সেই সেটিং তত্ত্ব। সেটিং না হলে আপনি আমায় বলবো কি? এটা বাংলায় বিজেপির নেতারাই বলছে, তৃণমূলের নেতারাই বলছে যে কিছু একটা আছে, ফাইলের সেটিং কে জানে কোথায় কার আছে। দেখো একটা জিনিসটা, এই যে অল্টারনেটিভ ফ্যালাসি, তুমি গতবারের নির্বাচনে দেখো 2021-এ 8 দফা, এই 8 দফা কোন সময় হয়েছিল? যখন প্যান্ডেমিক চলছে এবং সবাই বারণ করেছেন। ইভেন তোমার মনে থাকতে পারে রাহুল গান্ধী একটি সভা সাসপেন্ড করে দিলেন, এলেন, এবং আমাদেরও নির্দেশ দেওয়া হয়েছিল যে যাতে খুব বেশি এটা ছড়াবার ক্ষেত্রে, মানে সেই অর্থে প্রচারের ক্ষেত্রে যাতে এটা ওই লেভেলে না পৌঁছয়। আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গাতে। ওই 8 দফা নির্বাচনটা করতে গিয়ে দেখা গেল যে একটা বড় ক্ষেত্রে, কারণ কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি ইত্যাদি, তাতে আলটিমেটলি দেখা গেল যে একটা বড় অংশ বিধ্বস্ত হলো এবং বিজেপির হার একেবারে অনিবার্যভাবে বাস্তবিক ক্ষেত্রে পর্যবসিত হলো। ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে লার্নিং, আমি আবারও বলছি অল্টারনেটিভ ফ্যালাসি, এখন হয়তো চলে আসবে 2 দফা 3 দফা, অর্থাৎ ওই এক্সপেরিমেন্টটা ফেলিওর। আজকের এই এক্সপেরিমেন্টটা নতুনভাবে 1 বা 2 দফা। আমার প্রশ্নটা সেখানে না, আমরা দেখে অভ্যস্ত 2 দফা থেকে 3 দফা নির্বাচন। একটিমাত্র নির্বাচন যেটা আমার চোখের সামনে হয়েছে 91 সালে, যেখানে লোকসভা বিধানসভা একসাথে হয়েছিল এবং 2টি মাত্র পর্যায়ে হয়েছিল। সুতরাং এটা করা যায়, যেভাবেই করুক এটা করা যায়। প্রশ্নটা হচ্ছে যে সব কটা আঙ্গিককে যদি পলিটিসাইজ করা হয় তাহলে এটাই হবে, এখানে কোনো কিন্তু নেই। এই যে প্রশ্নটা তুলেছে সৈকত, যে সর্বদলীয় মিটিং হয় না কেন? প্রত্যেকটা ইস্যুতে আমরা সর্বদলীয় মিটিং চেয়েছি, এসআইআর থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে বাংলাভাষীদের উপর আক্রমণ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা চেয়েছি যেখানে সর্বদলীয় বৈঠক হোক, একটা ওপিনিয়ন তৈরি হোক। কিন্তু ইলেকশন
আলটিমেটলি তাদের ফেস করতে হবে, ওনারশিপ তাদের নিতে হবে, অর্থাৎ লড়াই তারা আছেন এটাকে প্রমাণ করতে হবে। আজকে যে টোতে তৃণমূল কথা বলছে রাহুল গান্ধী বহুদিন আগে প্রেস কনফারেন্স শুধু না, ওখানে ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রজেকশনে। আজকে কিন্তু মাইলেজ মনে হচ্ছে যেহেতু নির্বাচন কাছে তৃণমূল নেবে, বিজেপির ক্ষেত্রে উল্টোটা সত্যি। আবার বলছি 8বারটা যদি 2বার হয় তো বিজেপির ক্ষেত্রে অল্টারনেটিভ ফ্যান্টাসি। আবার প্রথম কথা হচ্ছে ভোটার তালিকাতে গরমিল হচ্ছে, অন্য রাজ্যের ভোটার ঢোকানো হচ্ছে, বিজেপি চক্রান্ত করছে। এটা আমার নেত্রী সারা ভারতে প্রথমবার গত বছর 2025 সালে ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের এক দলীয় সভাতে প্রমাণ তালিকা সহকারে নাম, রাজ্য, এপিক নাম্বার ধরে ধরে উনি প্রমাণ করেছিলেন। তারপরে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে থাকবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি, সেই সব রাজ্যতে কিন্তু নির্বাচনের আগে বা প্রচারের দরুন এই এসআইআর হোক বা নির্বাচনী তালিকাতে ভোল বদল হোক, সেইগুলো তারা সাংগঠনিকভাবে আটকাতে পারেনি। আমরা আটকে দেখাচ্ছি। আবারও মুখ্যমন্ত্রী গণেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং এটা তো ফ্যাক্ট যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদের ডাকা হচ্ছে, দেব থেকে শুরু করে স্বামী অমর্ত্য সেন, এমন কি লক্ষ্মীরতন শুক্লা, এরা তো বটেই। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে বয়স্ক মানুষ, রুগ্ন মানুষ, অথর্ব মানুষ, তাদের ডাকা হচ্ছে। এটা হ্যারাসমেন্ট নয়, অত্যন্ত আনফর্চুনেট যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেশে এরকম দেখতে হলো। তার কারণ তোমরা ভালো করেই জানো, এটা নিয়ে এর আগেও তোমার সঙ্গে আমার এখানে আলোচনা হয়ে গেছে, যে যারা মৃত ভোটার তাদের প্র্যাকটিক্যালি কবর থেকে তুলে এনে বসিয়ে ভোট দেওয়ানো হয়েছে। তো বয়স্ক মানুষ, রুগ্ন মানুষ, এগুলো তো তাদেরই ডাকা হবে বলেই আমরা, সেটা তো 58 লক্ষতে আগেই বাদ দিয়ে দিয়েছে। আমি একটু লজিক্যাল ডিসক্রিপেন্সি তো সেটা নয়, আমি একটু বলি, জীবিত মানুষ এক এক করে। হ্যাঁ, তো এরা তুমি জানো যে যারা অনেক বয়স্ক তাদের লিভিং প্রুফ দিতে হয় পেনশন নেবার জন্য। ইট ইজ এ সিমিলার কেস। আনফর্চুনেট যে তাদের ওখানে গিয়ে, তুমি জানো দেবজিতের মাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছে। দেবজিতের মাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছিল নবদ্বীপ। মোস্ট আনফর্চুনেট। আচ্ছা, লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা হচ্ছে, যদি বাঁদিকের কলম আর ডান দিকে, আমি যতদূর জানি বাঁদিকের কলম আর ডান দিকের কলমে যদি আলাদা হয়ে যায়, বা যেটা ওদের ডেটা আছে সেখানে যদি বানান ভুল থাকে বা অ্যাড্রেস যদি ভুল থাকে, নেসেসারি ডকুমেন্ট নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ম্যাচ করে ফেরত দিই। যাদের ম্যাচ হচ্ছে না তাদের আবার করে নয় বোধহয় অ্যাপিল করতে হচ্ছে, বা এক্স্যাক্ট প্রসিজারটা আমি বলতে পারবো না। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে তোমার একেবারে এক্সিস্টেন্স ইন কোয়েশ্চেন, সেটা কিন্তু নাও হতে পারে। অমর্ত্য সেনের ব্যাপারেও ইলেকশন কমিশন বলে দিয়েছে যে কেন স্পেসিফিক্যালি বলা হচ্ছে। দেবের ব্যাপারেও বলেছে, এখানে অনেক বিখ্যাত টিভি সিরিয়াল করে, সিনেমা করে, তারাও গিয়ে বলেছে কোনো সমস্যাই নয়, তারা যাচ্ছে তাদের ভোটার আইডি ছাড়া আর যা যা আছে, পাসপোর্ট আছে কি ড্রাইভিং লাইসেন্স আছে, হোয়াট এভার ডকুমেন্টস আছে, যাচ্ছে করে দিচ্ছে। ইট ইজ এ প্রসিজার, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন হচ্ছে সেটার একটা ফুল প্রসিজার ফলো করতে হবে। 5টা কেন 10টা চিঠি লিখলেও আমার মনে হয় না কি ইলেকশন কমিশন উত্তর দেবে বলে। যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেস শেষ করতে হবে। কিন্তু মাঝখানে অভিষেক ব্যানার্জি যে বাইনা জুটলো, মুখ্যমন্ত্রীও জুড়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি শিটটাই দেখাতে হবে, দেবে তো ফাইনাল যখন খসড়া বেরোবে তখন আবার দেবে। তো খসড়া তো বেরিয়ে গেছে। আরে তো ফাইনাল যে লিস্টটা, ফাইনাল লিস্টের পর যদি কেউ দেখেন যে শুধুমাত্র এই কোনো একটা লজিক্যাল, এবং এগুলো কি অত্যন্ত সাধারণ, কারো বানানের ভুল আছে, সেটা তো বড় ভুল না। তোমার যে, তুমি একটা জিনিস ভাবো, তোমার যদি আধার কার্ড, পাসপোর্ট কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট এর সঙ্গে যদি ভোটার আইডি না মেলে, তুমি ইন্স্যুরেন্স পর্যন্ত পাবে না। আমি ভোটিংয়ে তো অনেক বড় রেসপন্সিবিলিটি, ডকুমেন্টে যদি ভুল থাকে তাহলে তুমি কোথাও কিচ্ছু পাবে না, মানে প্রুফ দিতে পারবে না। তো আমি এটা নিয়ে এটাই একটাই কথা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ইজ এ ন্যাচারাল স্টেপ, এরপরের স্টেপটাই তাই হবে, মানে হয়েছে রাতে চলছে এখন যেটা। তো যার ডকুমেন্ট আছে সে নিয়ে যাবে, যদি না থাকে তাহলে প্রমাণ করতে পারবে না, তাহলে ফর্ম 6 আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা বেরোবে। ভোট যা সূত্রে কলকাতা টিভি খবর দিল তাতে 25 তারিখ অ্যানাউন্স হবে, তার মানে মাঝখানে মাত্র 10 দিনের ডিফারেন্স। কারোর কাছে যদি কোনো অভিযোগ থাকে চ্যালেঞ্জ করবার জায়গায়, সেই চ্যালেঞ্জ করবার সময়টাকে কমিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমরা বারে বারে বলছিলাম যে অল্প সময়ের মধ্যে কুইকলি শেষ করে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তাড়াতাড়ি ভোটে যেতে চাইছে বিজেপি, এটা ইলেকশন কমিশনে কোথাও না কোথাও আগে থেকে স্বরাষ্ট্র দপ্তরের কোনো প্ল্যানিং। আমি জানি না এটা তৃণমূল ভালো বলতে পারবো, কারণ তৃণমূলের মুখপাত্রের কাছে তো স্বরাষ্ট্র দপ্তরের চ্যাট ফ্যাট চলে আসে, আবার শুভেন্দুও বলে কালীঘাটে তার লোক আছে। এখন কার কি সেটিং জানি না। বিধানসভা কবে হবে? বিধানসভার অধিবেশনে আলোচনা এগুলো কেন হবে না?
প্র্যাকটিক্যালি 14 তারিখ যদি ফাইনাল তালিকা বেরোয়, 25 তারিখ যদি ভোট অ্যানাউন্স হয়, তাহলে তো কোনো আলোচনাই হচ্ছে না। পরিযায়ী শ্রমিক মার খাচ্ছে, কোনো আলোচনা হবে না। যার নাম বাদ চলে যাবে পার্মানেন্টলি, সে কোথাও কোনো প্রতিবাদ করতে পারবে না। এইটা নিয়ে আলোচনা না করে আলটিমেটলি বাইনারির একটা গিমিক চলছে। হ্যাঁ, যদি বাইনারি হয় তাহলে বিধানসভায় আলোচনা হলেও তো তৃণমূল আর বিজেপি তারা বাইনারি একমাত্র এমনিতেই নয়। মাইক বন্ধ করে দেয় মৌপিয়া। এমনিতেই মাইক তাহলে বন্ধ। আর বিধানসভায় চাইছো কি কেন? বলবে? একদম, তার কারণ হচ্ছে তোমরা যদি তামিলনাড়ু বাইনারি এবং সেটিং, তাহলে তো ভেতরে মমতা ব্যানার্জি, তোমাদের কথা মতো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী সেটিং করে নেবেন, একা নওশাদ সিদ্দিকী কি না না করবেন? মাইক বন্ধ করে দেয় মৌপিয়া। দিদি এক সেকেন্ড। তামিলনাড়ু এবং কেরালাতে বিধানসভায় স্ট্যালিন এবং কেরালায় আমাদের সরকার সর্বদলীয়, সেখানে কংগ্রেস আমাদের বিরোধী জায়গায় রয়েছে, এআইডিএমকে তামিলনাড়ুতে বিরোধী রয়েছে। সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে একজনও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে রাজ্য সরকার বিধানসভা ঐক্যবদ্ধভাবে এই বিরোধিতা করবে। এই কথাটা আমাদের, আমি বলছি সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হোক, কংগ্রেস আর CPM প্রেস মিট হোক, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী পাশে থাকবে, তোমরা তো এমনিতেই তারা লিখবে। কিন্তু এই প্রেসারটা কেন তৈরি হচ্ছে না? বিধানসভার আলাদা গুরুত্ব আছে, বিধানসভা বাদ দিয়ে শুধু স্ট্রিট ফাইটে রাজনীতি হবে। কৃষাণ, অফিস প্রথম কথা হচ্ছে সবই টাইম মতো হবে। যতদূর আমি জানি একটা রাজ্যসভার লাস্ট ল্যাপে ভোটও বাকি আছে, তো সুতরাং সবই হবে, টাইম মতো হবে। এখন সেটা সেটা সিপিএম শুনলে নাও না, সবই টাইম মতো হবে। এখন সৈকতদের সেখানে প্রতিনিধি নেই, তো ওই জন্যে ব্যাপারটা হচ্ছে একটু এখানে বক্তব্য বেশিক্ষণ রাখলে ভালো হয়। তো সৈকত যাই হোক সবটাই বলে দিয়েছে, বিধানসভাতে বলার অবকাশ নেই তাদের। আমার পরিষ্কার কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সিস তালিকা, তুমি মৃত কার মানুষের তালিকা কেটেছো, কে মাইগ্রেটেড কেটেছো, কার ডবল ভোটিং আছে তার জন্য কেটেছো, তো লজিক্যাল ডিসক্রিপেন্সিস তালিকাটা কি তুমি দেবে না? তুমি জানাবে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে সে তার তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনকে যোগাযোগ করবে? তুমি জানাবে, দাঁড়াও না, সেটাই তো জানাতে হবে। তো সে জানাবে তো কি, আরে সেটাই তো জানাতে হবে। আরে সেটা তো, আরে বাবা সেটা তো জানে না তো। আরে কেন জানে না? সঙ্গে ছিল, তোমরা বলেছো ম্যান টু ম্যান। আরে তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কে দেবে? এটাই হয়েছে। তখন সে জানে না। না না দিদি, এটাই হয়েছে। তিনজন বিএলও, যে তিনজন, এক সেকেন্ড দিদি, এক লাইন, আমি আর ডিস্টার্ব করব না, এটা কি জীবিত কবরে বাস করে আরে বলতে পারছ না তখন? তুমি অদ্ভুত কথা। আরে বাবা নিয়মটাই জানে না, তো ওই জন্য এখানে অর্বাচীনের মনে বলতেছে। আমি শুনে নাও শুনে নাও, যে মৃত তুমি যদি পাশের বাড়ি বা তাদের ওখান থেকে তুমি যদি শুনবে? সার্টিফিকেট দেয়, হ্যাঁ। শোনার কিছু নেই। আরে তুমি বাবা, উল্টো বোঝাচ্ছ। তুমি উল্টো বোঝাচ্ছ। না, বিএলএ একেবারে ডেথ সার্টিফিকেট ফ্যামিলির কাছ থেকে আরে বাবা যেটা সেই পাওয়া তালিকা যাচ্ছে, বেরিয়ে গেছে, তো সেটা 58 লোক থেকে যে তালিকা। লজিক্যাল এক মিনিট, ডিসক্রিপেন্সি তো নেক্সট স্টেপ। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো মৃত ভোটারের নয়। নামের বানান যদি ম্যাপিং ঠিক না হয়, যদি বাঁ দিক আর ডান দিকের কলাম, আরে বাবা বাঁ দিক ডান দিক কি তুমি জানোই না? তুমি এনুমারেশন ফর্ম পড়োনি? জানো না বাঁ দিকে কি লেখা আবার আছে বিষয়টা কি আর হচ্ছে? ডান দিকে কি লেখা আবার এক আছে? মিনিট, যদি দুটো ম্যাচ আরে না বাবা হয়, বলেছো, obviously হবে। এবার আমি কি বলবো? এবার বলো। বিষয়টা কি হচ্ছে? As তুমি usual বলছো নামের বলে স্পেলিং, যাচ্ছ, as usual আবার মিথ্যে কথা বলছে। বলে যাও। কে বলে যাচ্ছে? তুমি তো বলে যাচ্ছ। এক সেকেন্ড, কথা বলে এক সেকেন্ড, না প্লিজ এক সেকেন্ড। বিষয়টা হচ্ছে যে একজন সে 2002 এর তালিকাতে যার নাম আছে, সে 23 বছরে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তার নামের স্পেলিং ভুল হয়েছে, সে সংশোধন করেছে। আমাদের যা ডিজিটাল প্রসিডিওর 23 বছর ধরে নির্বাচন কমিশন ধার্য করেছে সেগুলো মেনেই করেছে। কিন্তু তুমি তার 2025 বা তার আগে 2024 বা তার আগে 2019 এর কথা নিচ্ছ না। তুমি আরে বাবা আবার আটকাচ্ছ। তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি আমাকে বলতে দিচ্ছ না কেন? তুমি আমাকে বলতে দিচ্ছ না কেন? আরে আমিও জানি, তোমার থেকে দুটো বেশি জানি, কম জানি না। 2002 থেকে আমার যা নাম এবং পদবি ছিল, আবার আজকে কথা বলছে। 2026 আরে হয়েছে, ন্যাচারালি আমল হ্যাঁ, তো সেটাই জানাতে হবে। বাবা মৃত, আমার অ্যাড্রেস আরে বাবা, এক সেকেন্ড, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে চন্দন দা, এক সেকেন্ড, এটা এক কি? সেকেন্ড, খুব সংক্ষেপে, খুব না না সংক্ষেপে। এটা কি বলতে দেব না please, মানে? আমি বলতে যতবার দাও, বলতে যাচ্ছি বলতে ততবার দাও, বলতে প্লিজ দাও। একদম সংক্ষেপে, প্লিজ না, প্লিজ। না, আমি দুজনেই সত্যি বলেছো, বলছি, তুমি ঠিক করবে। দুজনেই বলেছো, এক বিজেপি সেকেন্ড। ঠিক করবে, আমি কৃষাণু কি এক বলবো? সেকেন্ড, কৃষাণু এক তুমি সেকেন্ড, ঠিক করবে না বিজেপি? কৃষাণু এক সেকেন্ড, আমি আবার শতরূপ এক বলছি। সেকেন্ড, কৃষাণু হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা না দেওয়া মানে হচ্ছে এরা ডাল মে কুছ কালা। সংক্ষেপে এরা চন্দন দা, লোকাল। আমাকে 30 সেকেন্ডে ক্লোজ না, না, করতে হবে। একদম একদম বাস্তব। এখানে এই ঝগড়া বা এই ধরনের কোনো হাই পিচে কথা বলে এখানে কোনো লাভ নেই। সংক্ষেপে আলটিমেট ঘটনা তো এটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আমরাও এই প্রশ্নগুলো তুলেছি। এটা তো ঘটনা 2002-কে তুমি যদি রিফ্লেক্টর হিসেবে রাখো তাহলে তার পরবর্তী সময় বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনের নথিগুলোই দেওয়া হয়েছে, দ্যাট ইজ ভ্যালিড নথি। সেখানে তোমাকে অস্বীকার করে আবার 2002-এ যখন যেতে হবে, তো এটা একটা ব্যাক ক্লকিং হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই। আমাদের সময় একদম শেষ, আমি বলছি এখানেই শেষ মাঝখানে করতে পরে হবে। তিনজন বিএলওর চাকরি চলে যাচ্ছে। দেখতে হবে
যে ভোট ঘোষণা কবে হয় এবং কয় দফায় এবারের বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটা নিয়ে ডেফিনেটলি সবার আগ্রহ রয়েছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা।